এক কনস্ট্রাকশন শ্রমিক একাই আমেরিকান বিশাল এক গ্যাংস্টার সিন্ডিকেটকে উড়িয়ে দেয়। তোমরা তো ভালো করেই জানো যে এই লোক গ্যাংস্টার কেন প্রেসিডেন্টের ছেলেকেও মেরে ফেলতে দুইবার ভাবে না, যেটা তোমরা বিকিপার মুভিতে ইতিমধ্যেই দেখেছো। কিন্তু কিভাবে একজন সামান্য শ্রমিক হয়ে সে এই গ্যাংস্টারের সাম্রাজ্য একাই কেটে শেষ করে দিল, তার কাহিনী জানতে ও সুপার অ্যাকশন দেখতে হলে তোমাদের দেখতে হবে 2025 সালের সদ্য রিলিজ হওয়া এ ওয়ার্কিং ম্যান মুভির এক্সপ্লেনেশন। জানি সবাই হয়তো অন্য চ্যানেলে ইতিমধ্যে এই মুভির এক্সপ্লেন দেখে ফেলেছো, তবে বিডি স্টোরি স্টার মানেই করা আর ভাজা ভাজা এক্সপ্লেন, তাই হাতে একটু সময় খরচ করে দেখা শুরু করো আজকের এই এক্সপ্লেন। আশা করি মারাত্মক এনজয় করবে আজকের ভিডিও। আর এই লোকের কোনো মুভির যে ইন্ট্রোর দরকার পড়ে না তা তোমরা সবাই ভালো করেই জানো, তাই চলো সবাই মিলে একটা সাবস্ক্রাইব ঠুকে দিয়ে শুরু করি আজকের এক্সপ্লেন। মুভির শুরুতেই আমরা একটি কনস্ট্রাকশন এরিয়া দেখতে পাই, আর এখানে সবার মতো সামান্য শ্রমিক হিসেবে কাজ করে টাকমাতার এই লোক, যার নাম আমরা জানতে পারি কেট। এখন তোমরা ভাবছো এই লোক তো সামান্য শ্রমিক হওয়ার কথা না, মানে ভেতরে অবশ্যই কোনো কাহিনী রয়েছে। হ্যাঁ, কাহিনী তো আছেই, তবে সেটা একটু পরে বলছি যে কেন সে সামান্য শ্রমিক সেজে থাকার অভিনয় করে যাচ্ছে দিনের পর দিন। এই কনস্ট্রাকশন সাইটে যতগুলো শ্রমিক আছে কেট সবাইকেই বন্ধুর মতো ভালোবাসে, তাদের বিপদে আপদে সে সবাইকেই সাহায্য করে। তাই এখানের সবাই কেটকেও তার নিজের বাসা থেকে আনা ভালো ভালো খাবারগুলো অফার করে খাওয়ার জন্য, মানে কেটের জন্য এই কাজের জায়গায় হলো তার পরিবারের মতো। সেদিনের মতো কাজ শেষ করে কেট তার বসের কাছে যায় আজকের কাজের রিপোর্ট জমা দিতে। এখানে তোমাদের কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় যাদেরকে সামনে কাজে লাগবে। এই লোকের নাম জয়ী গেরিকা, যিনি এই পুরো কনস্ট্রাকশন সাইটের ঠিকাদার বা কন্ট্রাক্টর। পাশে বসা এই মহিলা কার্লা গেরিকা, তিনি হলো জয়ীর একমাত্র স্ত্রী। আর এই সাদা ড্রেস পরা এই সুন্দরীর নাম হলো জেনি গেরিকা। নাম শুনেই বুঝতে পেরেছো যে এই জেনি নামের মেয়েটি হলো জয়ী ও কার্লার একমাত্র মেয়ে। ভাইরে ভাই, এই একটা মেয়ের জন্য আমেরিকার পুরো একটা গ্যাংস্টার সিন্ডিকেট খুব খারাপ পরিস্থিতির কবলে পড়ে যায়। আর তাদের অবস্থা যে কি হয়েছিল সেটা দেখার পরে তোমার আত্মাও কেঁপে উঠবে। তো চলো এবার সেই কাহিনী দেখে আসা যাক। রিপোর্ট জমা দিয়ে কেট বাইরে আসতেই ঠিক সেই সময়ে এলাকার কিছু পাতি নেতা সেখানে চলে আসে আর কনস্ট্রাকশন সাইডে থাকা লোকদের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা সামনে যাকেই পাচ্ছে তাদেরই ধরে মারধর শুরু করে। আর তাদের ভাগ্য এতই খারাপ যে তারা সেই লোককেই ধরে যে একটু আগেই কেটকে নিজের খাবার খেতে দিয়েছিল। বুঝতেই পারছো তাদের সাথে এখন কি হতে চলেছে। কেট আস্তে করে তার ফাইল রেখে দেয় আর সেখান থেকে একটি স্টিলের বালতি তুলে নেয়। এবার সে সামনে যেয়ে গুন্ডাদের জানায়, আমার বন্ধুকে ছেড়ে দে আর এখান থেকে চুপচাপ চলে যা। কিন্তু কে শোনে কার কথা? গুন্ডাগুলো যেই উল্টাপাল্টা বকা শুরু করে, কে তার হাতে থাকা বালতি দিয়ে উরুম ধুরুম কাঁদানো শুরু করে। কিন্তু সেখানে গুন্ডাদের আরো ভ্রাইবাদার আসা শুরু করলে কেট এবার তার হাতে পিন গান তুলে নেয় আর সবাইকে জানিয়ে দেয়, আমি 3 গোনার মধ্যে যদি এই এলাকা ফাঁকা না হয় তবে এই গানের প্রত্যেকটা 12 ইঞ্চির পিন তোদের বুকে ঢুকতে থাকবে। ফলে তারা পরিবেশ খারাপ দেখে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এমন এক ঘটনা ঘটার পরে কেট সবাইকে জানিয়ে দেয় কেউ যেন আজকের এই বিষয় মনে না রাখে। যাই হোক, সেখান থেকে কেট চলে আসে তার একমাত্র মেয়েকে দেখতে। এখানে আমরা জানতে পারি কেটের পরিবারে তার আপনজন বলতে তার এই ছোট্ট মেয়ে মেরি ছাড়া তার জীবনে আর কেউই নাই। আর তার মেয়েকে সে রেখেছে তার শ্বশুরের কাছে, কারণ কেট জানে তার জীবনের যে কোনো সময়ে যে কোনো বিপদ আসতে পারে। ওই রাতে আমরা কার্লা ও জয়ীর মেয়ে জেনিকে দেখতে পাই একটা নাইট ক্লাবে। তবে কিছু লোক সেখানে তার উপরে তীক্ষ্ণ নজর রাখছিল আর দূরে থেকে আরো কয়েকজন তার ভিডিও করছিল। সেখানে বারটেন্ডার ওই লোকগুলোকে ইশারা দিয়ে গ্রিল সিগন্যাল দেয় যে তারা যেই মেয়েকে ধরতে এসেছে এটাই সেই মেয়ে। এদিকে পার্টি শেষ করে জেনি তার বান্ধবীর সাথে যখন ওয়াশরুমে যায়, তারই বান্ধবী তার সাথে করে বসে মারাত্মক রকমের বেইমানি। আর তার বান্ধবীর সাহায্যে একজন লোক এসে জেনির মুখে আঠা লাগিয়ে তাকে তুলে নেয় তাদের মাইক্রোবাসে। পরের দিন সকালে কেট যখন তার কর্মস্থলে যায় সেখানে দুজন পুলিশকে সে দেখতে পায়। কেট ভাবতে থাকে হয়তো কাল গুন্ডাদের পেটানোর দায়ে পুলিশ তাকে আজকে ধরতে এসেছে। তবে কিছু পরে জয়ী ও কার্লা কেটকে ডেকে জানায় যে গতকাল রাতে কিছু ছেলে পেলে এসে তার মেয়ে জেনিকে ধরে নিয়ে গেছে। তারা থানায় কমপ্লেন করার পরেও তারা কোনো অ্যাকশন নেয়নি, বরং তারা এটা বলে গেল যে তোমার মেয়েকে যারা তুলে নিয়ে গেছে তারা দেশের খুবই ভয়ানক মাফিয়া, যাদের উঠা বসা মন্ত্রী মিনিস্টারের মতো লোকদের সাথে। তাই পুলিশ এখানে কিছুই করতে পারবে না সেটা সাফ জানিয়ে দিয়ে গেছে।
হয়েছে, তাই কেট যেন তার মেয়েকে ছাড়িয়ে আনে। আসলে এখানে আমরা জানতে পারি যে কেট একসময় ছিল আমেরিকান স্পেশাল ফোর্সের সদস্য, আর এই জয়ী ও কার্লাও কেটের অতীত সম্পর্কে খুব ভালো করে জানে যে কেট কি ভয়ানক জিনিস ছিল। তবে কেটের সাথে কি ঘটেছিল যার কারণে সে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রেখেছে তার কাহিনী একটু পরে তোমরা জানতে পারবে। আগে দেখে নাও কেট এই মাফিয়াদের সাথে কি করতে চলেছে। জয়ীর এসব কথা শুনে কেট তাদের সরাসরি না বলে দেয়। তখন জয়ী কেটের হাতে 2 বান্ডিল টাকা ধরিয়ে দেয় আর কেটকে রিকোয়েস্ট করে, প্লিজ আমার মেয়েকে ফিরিয়ে দাও। টাকা দেখেও কেট জানায়, আমি বুঝতে পারছি তোমাদের মনের কষ্ট, কিন্তু আমি চাই না আমার আগের জীবনে ফিরে যেতে, কারণ আমার লাইফের সাথে আরো একটি লাইফ জড়িয়ে রয়েছে, আর সে হলো আমার একমাত্র ছোট্ট মেয়ে, আর আমি ছাড়া তার জীবনে কেউই নাই। জয়ী বলে ওঠে, যদি তোমার মেয়ের সাথেও ভবিষ্যতে তারা এমন কাজ করে তাহলেও কি তুমি চুপ থাকবে? এই কথা শুনে কেটের মাথায় রক্ত উঠে যায়, আর সে ওই 2 বান্ডিল টাকা তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে বেরিয়ে কেট আসে তার পুরান এক বন্ধুর বাসায়। তার এই বন্ধু একসময় তারই সাথে স্পেশাল ফোর্সে ছিল, তবে এক মিশনে তার এই বন্ধু তার 2 চোখ হারায়, কিন্তু এখনো তার নিশানা রয়েছে একদম আগের মতোই নিখুঁত। কেট এসে তাকে এই সকল ঘটনা জানিয়ে জিজ্ঞেস করে যে এই আকাম শহরের কোন পোলাপাইন করতে পারে। কেটের বন্ধু গানি তাকে জানায় এই শহরে বর্তমানে অনেকগুলো গ্যাংয়ের উদ্ভব ঘটেছে, আর এই কাজ সেই গ্যাংদের মধ্যে কে করেছে সেটা নিখুঁতভাবে বলা মুশকিল। তবে গানি তাকে বলে কেট যদি এই মিশন শুরু করতে চায় তবে তাকে সেই নাইট ক্লাব থেকেই শুরু করতে হবে যেই নাইট ক্লাব থেকে জেনি গায়েব হয়েছে। ফিরে আসার সময় কেট গাড়িতে থাকা নিউজ পেপারের হেডলাইন থেকে জানতে পারে যে সেদিন রাতে জেনি এক্স্যাক্ট কোন ক্লাবে গিয়েছিল। এবার কেট সেখানে যায় আর একদম ঘাপটি মেরে বসে সবার গতিবিধি নজরদারি করতে থাকে। কেট দেখতে পায় এই বারের বারটেন্ডার খুব গোপনে তার কিছু পার্সোনাল কাস্টমারকে টাকার বিনিময়ে ড্যান্ডি সাপ্লাই দিচ্ছে। কেট বুঝতে পারে যে সবার আগে এই শালাকেই জবাই করতে হবে। সে উঠে বাইরে চলে আসে আর সেখানে দেখতে পায় বাইরের সিসিটিভি ক্যামেরার তার ইতিমধ্যেই কেটে রাখা হয়েছে, মানে জেনিকে তুলে নেওয়া ছিল একটি কোড প্ল্যানেট মিশন। সেখানে সে একটু দূরেই জেনির কানের দুলের একটি অংশ খুঁজে পায়, তবে সেখানে সে কোনো ধরনের স্ক্রিনকেট না করে সেখান থেকে চলে আসে। গভীর রাতে বার ক্লোজ করে সেই বারটেন্ডার তার গাড়িতে এসে বসলে আমরা তার গাড়ির পেছনে একটি জিপিএস ট্র্যাকার দেখতে পাই, আর তার ঠিক পেছনের গাড়িতেই আমরা কেটকে দেখতে পাই যে এতক্ষণ ধরে তার জন্য বাহিরে অপেক্ষা করছিল। কেট সেই জিপিএস ফলো করে করে সেই লোকের বাসার সামনে চলে আসে। গাড়ি থেকে নেমে সে আগে সেই জিপিএস ট্র্যাকারটি খুলে তার নিজের প্যান্টের পকেটের মধ্যে তুলে নেয়। এবার আস্তে করে দরজার লকে মাস্টার কি লাগিয়ে দরজা খোলার চেষ্টা করে, আর এদিকে ভেতরে দেখা যায় সেই বারটেন্ডার ডেন্ডি খেয়ে নেশার মধ্যে বুঁদ হয়ে রয়েছে। কেট ভেতরে এসে তার দিকে শটগান তাক করে তাকে হোস্টেস করে নেয়। এবার জেনির ছবি দেখিয়ে তাকে জিজ্ঞেস করে, তোর কাছে মাত্র 3 সেকেন্ড সময় রয়েছে, বল এই মেয়েটিকে এখন কোথায় রাখা হয়েছে। কিন্তু এই লোকটি কেটকে আম পাবলিক মনে করে উত্তর দেয়, জেনিকে আমি খেয়ে ফেলেছি, তাতে তোর সমস্যা কি। কেট তাকে তুলে নিয়ে ফেলে দেয় বাথটবের মধ্যে আর ট্যাপ ছেড়ে দিয়ে তাকে থেরাপি দিতে থাকে। তবে ঠিক ওই সময়ে আরো 2 জন কাস্টমার চলে আসে তার থেকে ড্যান্ডি নিতে। তারা এসে সেই লোককে বাহির থেকে ডাকা শুরু করলে এদিকে এই লোকও চেঁচিয়ে তাদের বাঁচাতে বলে। যখন কেট বুঝতে পারে পরিবেশ খারাপ দিকে চলে গেছে, সে ওই লোককে তার সামনে হোস্টেস করে দেয় আর তাকে দিয়ে দরজা খুলতে বলে। আর সেই নতুন 2 জন এসে কিছু না দেখেই সেই বারটেন্ডারের বুকে বাস ফায়ার করে বসে। আর এই সুযোগে কেট তার শটগান দিয়ে একে একে ফাটাফাট শট করে 2 জনকেই উড়িয়ে দেয়। এমন আকস্মিক ঘটনার জন্য কেট মোটেও প্রস্তুত ছিল না, ফলে সে আগে খুঁজে দেখতে থাকে যে সে যাদের মেরে ফেললো তারা আসলে কারা। তাদের একজনের বুকে এক ট্যাটু দেখেই কেট বুঝে যায় যে সে যাদের মেরেছে তারা একটি রাশিয়ান গ্যাংয়ের সদস্য। আর এই রাশিয়ান গ্যাং যে কি পরিমাণ খতরনাক সেটা কেট আগে থেকেই জানে, তাই সে দ্রুত তাদের সাথে থাকা সকল আইডি, ডকুমেন্টস ও টাকা সহ তার নিজের শটগানটাও তুলে নেয় আর দ্রুত সেখান থেকে সরে পড়ে। কি ভাবছো কেট পালিয়ে গেছে? সে ওই বাসার বাহিরেই এক গাড়ির মধ্যে ঘাপটি মেরে বসে থাকে, কারণ সে জানে রাশিয়ান গ্যাংয়ের এই 2 সদস্যকে খুঁজতে খুঁজতে তাদের চেলাপেলা অবশ্যই এখানে আসবে। ঠিক সকাল হতেই তাদের খুঁজতে খুঁজতে সেখানে কয়েকজন লোক আসে। তারা সরাসরি ওই বাসার মধ্যে ঢুকে যায় আর তাদের সদস্যদের এই অবস্থা দেখে পুরাই শকড হয়ে যায়। সেখানে তাদের লিডার ওলো কলিসিং জানায় এদের শটগান দিয়ে মারা হয়েছে, কিন্তু এখানে কোনো শটগান নাই, তাই আগে সেই শটগান
খুঁজে বের করো তাহলে এই শটগানের মালিককেও পাওয়া যাবে। এদিকে বাইরে একটি বিশাল গাড়ি আসে আর সেই গাড়ি থেকে কিছু লোকজন বের হয়ে ওই বাসার মধ্যে ঢুকে আর তারা লাশগুলো তুলে নেয় আর পুরো বাসা ধুয়ে মুছে টপ টাপ ক্লিন করে দেয়, কারণ তারা চায় না এই কেস পুলিশ পর্যন্ত যাক, কারণ তারা কেটকে খুঁজে বের করে নিজের হাতেই খতম করতে চায়। সবশেষে ওলো কলেসিং বের হলে কেট তার গাড়ি ফলো করে করে ওলোর বাসার গেট পর্যন্ত পৌঁছে যায়। তবে সেখান থেকে সে ইউটার্ন নিয়ে ওলো কলেসিং এর বাসার পেছনের সাইডে চলে আসে, যেখানে চারিদিক জঙ্গল আর গাছপালায় ভরা। কেট সেই জঙ্গলের মধ্যে নেমে যায় আর তার স্পেশাল ফোর্সের গিয়ারগুলো সেট করে ওলো কলেসিং এর গতিবিধি নজরদারি করতে থাকে। সেখানে দেখা যায় যে ওলো কলেসিং তার গার্লফ্রেন্ডের সাথে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া করছে। এক পর্যায়ে তার গার্লফ্রেন্ড বাসা থেকে বের হয়ে গেলে কেট প্রধান ফটক দিয়ে ওলো কলেসিং এর বাসায় ঢোকে। ওলো যেই ঘুরে তাকায়, কেট তার মুখে গরম চা ঢেলে দেয়। এরপর সে রিল্যাক্সে আগে ব্রেড দিয়ে টোস্ট বানিয়ে নেয়। তারপর ওলোর জ্ঞান ফিরে আসলে সে ওই টোস্ট খেতে খেতেই তাকে জিজ্ঞেস করে, বল জেনি নামের সেই মেয়েটি এখন কোথায় রয়েছে? তবে এখানে আসলে এই কলেসিং নামের এই গ্যাংস্টার জেনির ব্যাপারে কিছুই জানে না, কারণ সে এই আকামের সাথে জড়িত ছিল না। ওলো বুঝতে পারে এই লোক এখানে একটি মেয়ের কারণে এসেছে, মানে তার ছেলে ডিমি অবশ্যই আবার আকাম করেছে, মানে জেনিকে আসলে কিডন্যাপ করেছিল এই ওলো কলেসিং এর ছেলে যার নাম ডিমি। তাই সে তাদের রাশিয়ান ভাষায় কিছু একটা বলতে থাকে। তবে কেট তার এই রাশিয়ান ভাষা বুঝতে না পেরে তাকে জানিয়ে দেয়, তোর হাতে মাত্র 5 সেকেন্ড রয়েছে, যদি তুই উত্তর না দিস তবে তোর জানের মায়া ত্যাগ করতে হবে, কারণ আমার খাতায় ক্ষমা বলে কোনো ভাষা নাই। কিন্তু ওলো কলেসিং কেটকে হুমকি ধামকি দিয়ে ভয় দেখাতে থাকে। সে জানায় তার গ্যাং যদি জানতে পারে যে কেট তার সাথে এমন আচরণ করেছে আর তার 2 সদস্যকে মেরে ফেলেছে, তাহলে কেটের কোনো অস্তিত্ব আর এই দুনিয়ায় থাকবে না। কিন্তু সে তো জানে না যে কেট আসলে কি জিনিস। ওলোর এই বাচালের মতো ভগর ভগর শুনে কেটের মেজাজ গরম হয়ে যায়। তাই সে ওলোর হাত পা বাঁধা অবস্থায় তাকে সুইমিং পুলের মধ্যে ফেলে দেয় আর এখানেই তার অধ্যায় শেষ করে দেয়। যাওয়ার সময় কেট বুদ্ধি করে ওলোর বলা রাশিয়ান ভাষার অডিও ট্রান্সলেট করে জানতে পারে যে ওলো ডিমি নামের কাউকে গালাগালি করছিল, মানে তাকে এখন এই ডিমি নামের লোককে খুঁজে বের করতে হবে। এখানে তোমাদের একটি অ্যাপের সম্পর্কে বলি, যার অফিসিয়াল পার্টনার পিএসজি এবং সেরিয়া। এখানে তোমরা সকল ম্যাচের লাইভ খেলার ফলাফল ও লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। এখানে আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডব্লিউ জেতার সুযোগ রয়েছে। এছাড়াও অন্যান্য নগদ পুরস্কার জেতার সুযোগ তো আছেই, আর জেতা টাকাগুলো খুব সহজেই যে কোনো সহজ মাধ্যমে তুলেও নেওয়া যায়। এখানে রয়েছে ক্যাশ গেমের মতো আরো অনেক ইন্টারেস্টিং গেম, যেখানে বিমানের উচ্চতা যত উপরে উঠবে তুমি আরো বেশি নগদ পুরস্কার জিতবে। এখানে নতুনরা আমার রেফারেন্স বিডি স্টোরি ব্যবহার করলেই পাচ্ছ 30,000 টাকা ও বিনামূল্যে স্পিন। তাই আর দেরি না করে পিন কমেন্ট থেকে রেজিস্ট্রেশন করে নিজের বোনাস বুঝে নাও। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র, এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই সকল সাইটে টাকা ইনভেস্ট করার আগে বুঝে শুনে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার পরামর্শ রইল। এদিকে ওলোর কোনো সাড়া না পেয়ে তার বাসায় চলে আসে এই রাশিয়ান গ্যাংয়ের মেইন লিডার, যার নাম সাইমন। এই প্রথমবার কেট একটি প্রমাণ রেখে যায়, সেটি হলো সিসিটিভি ফুটেজ। সাইমন নামে সেই গ্যাংস্টার সিসিটিভি ফুটেজ দেখে তার 2 ছেলেকে হুকুম করে যেভাবেই হোক এই লোককে তার সামনে চাই। এখানে আমরা জেনিকে দেখতে পাই, যাকে একজন মেয়ে এসে প্রতিনিয়তই টর্চার করছে আর খাবার হিসেবে তাকে বাসি রুটি খেতে দেয়। যাই হোক, এদিকে আমরা কেটকে দেখতে পাই যে এবার সরাসরি তার এক বন্ধুর হেল্প নেয়, যে আমেরিকার FBI এর সক্রিয় সদস্য। এখানে কেটের এই বন্ধু তাকে জানায় সে যদি ডিমি নামে সেই গ্যাংস্টারকে খুঁজে পেতে চায় তবে তাকে একটি গ্যাং এর মধ্যে ঢুকতে হবে, যারা এই শহরে বাইকার্স গ্যাং নামে পরিচিত। তবে কেটকে খুব সাবধানে কাজ করতে হবে, কারণ এই গ্যাংয়ের আস্থানায় কথার চেয়ে বন্দুক চলে বেশি। যাই হোক, কেট এই সকল ইনফরমেশন নিয়ে সোজা চলে আসে সেই বাইকার্স গ্যাংয়ের আস্থানায়। সেখানে সে সরাসরি এই গ্যাংয়ের লিডার ডাচের সামনে চলে আসে। তবে ডাচ বুঝতে পারছিল না যে সে আদৌ কোনো পুলিশের লোক কিনা। এছাড়াও ডাচ ভাবতে থাকে কেট হয়তো আমেরিকান স্পেশাল ফোর্সের সিক্রেট এজেন্ট, তাই সে তার গ্যাং ব্যাংকে লাগিয়ে দেয় কেটের বডি তল্লাশি করতে। কিন্তু কেট তাদের সবাইকে একে একে ধরে খেলানো শুরু করে।
কারণ তার বডিতে হাত দেওয়া তার মোটেও পছন্দ না। যাকে যেভাবে পারছে সে মেরে শুইয়ে দিতে থাকে। একজন কাঁচের বোতল তুলে মারতে গেলে সে ওই বোতল তারই মাথায় মেরে সেটা প্রায় তার গলার মধ্যে ঢুকিয়ে দিবে। এবার বাইকার্স গ্যাংয়ের লিডার ডাস তাকে থামতে বলে। কেডের এই অরুণ ধারম ক্যালানো দেখে ডাস কেডকে পছন্দ করে ফেলে। তাই সে জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন এসেছো। কেড জানায় আমি তোমাদের সাথে ড্রাগসের বিজনেস করতে চাই। প্রতি মাসে আমার মোটা পরিমাণ ড্যান্ডি লাগবে আর তার বদলে তোমরা মোটা পরিমাণ টাকাও পাবে। এই কথা শুনে ডাস কেডকে তার কিছু লোকজনের কাছে পাঠায় আর তারা সেই ড্রাগের টাকা নিয়ে তাকে একটি চাবি ধরিয়ে দেয়। কেড জিজ্ঞেস করে আমার ড্রাগস কোথায়। তারা জানায় তুমি গাড়িতে বসো, সময় মতো তোমার মাল পেয়ে যাবে। কেড যখন ফিরে আসছিল তারা ফোন করে জানিয়ে দেয় যে তুমি যে ড্রাগস গুলো কিনলে সেগুলো তোমার গাড়ির নিচেই রয়েছে, চেক করে নাও। এই কাহিনী দেখে কেড বুঝতে পারে এই গ্যাং খুব কৌশলে কাজ করে, তাই তাকে আরো নিখুঁত প্ল্যান সাজাতে হবে। অন্যদিকে আমরা সেই লোককে দেখতে পাই যেদিন ক্লাব থেকে জেনিকে তুলে নিয়ে গেছিল। এখানে তারা দুজনেই জেনিকে একটি সুটকেসে পুরে তাদের ডেলিভারি দিতে এসেছে। আসলে তারা একটি হিউম্যান ট্রাফিকিং র্যাকেট চালায় আর সেদিন কাস্টমারের জন্যই তারা জেনিকে তুলেছিল। তবে সেই কাস্টমার যেই সুটকেসের চেইন খুলে জেনি তার গালে কামড় দিয়ে তার মাংস তুলে নেয়। আর এদিকে ডাস কেডের কাছে কল করে জানায় সেদিন কেডের এই অ্যাটিটিউডের জন্য তাদের মেইন বস বেশ ইমপ্রেস হয়েছে। তাই তাদের বস চায় কেড যেন তার দলে সামিল হয়, কারণ তার দলে এরকমই ওয়ান ম্যান আর্মি দরকার। তাই ডাচ জানায় খাল যেন সে ভালো স্যুটবুট পরে তার দেওয়া ঠিকানায় চলে আসে। কেড তো এরকম কিছুর জন্যই অপেক্ষা করছিল। তাই সে পরের দিন স্যুটবুট পরে বের হয় আসল বসের সাথে দেখা করতে। নির্দিষ্ট লোকেশনে আসার পরে প্রায় কয়েক প্রকার সিকিউরিটি পার করে একজন কেডকে নিয়ে আসে তার বসের কাছে। বসের সামনে যাওয়ার আগে তাকে আরো একবার ফাইনাল চেক করা হয়। এরপর ফাইনালি সে এসে বসে এই মুভির মেইন ভিলেন আর এই রাশিয়ান গ্যাং এর আসল লিডারের সামনে। আর এই গ্যাংস্টারের নামই হলো ডিমি। মনে আছে ওলো কলিসিং নামের এক গ্যাংস্টার সেদিন তার ছেলেকে রাশিয়ান ভাষায় গালাগালি করছিল? হ্যাঁ, এই ডিমি হলো সেই গ্যাংস্টার ওলো কলিসিং এর একমাত্র ছেলে। এখানে আরো ইন্টারেস্টিং বিষয় হলো এই ডিমিও কিন্তু তার বাবার হত্যাকারীকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ডিমি জানে না যে তার সামনে যেই লোকটা বসে আছে সেই তার বাবাকে মেরে দিয়েছে। এখানে আরো একটি তথ্য জানিয়ে দেই, সেটা হলো জেনিকে যেই গ্যাং কিডন্যাপ করেছে সেই গ্যাংটাও চালায় এই গ্যাংস্টার ডিমি। মানে বুঝতেই পারছো এবার খেলা জমে একদম ক্ষীর হয়ে উঠেছে। যাই হোক, কেড দেখতে পায় এখানের সিকিউরিটি গুলো সবাই তাদের গানে হাত দিয়ে রেডি হয়ে আছে, মানে এখানে কোনো ঝামেলা করা যাবে না। কেডকে সামনে রেখে ডিমি কেডের পরিচয় জানতে চায়, তাই সে কেডের ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়। কিন্তু কেড তো আর এত কাঁচা খেলোয়াড় না, সে আগে থেকেই একটি নকল ড্রাইভিং লাইসেন্স সাথে নিয়ে এসেছিল যেখানে তার নাম লেখা ছিল উইলিয়াম। যাই হোক, কেডের সাথে কথা বলে কেডের এই সিরিয়াস আর আক্রমণাত্মক অ্যাটিটিউড দেখে ডিমি বেশ ইমপ্রেস হয় আর তাকে দলে জয়েন করার জন্য প্রপোজাল দেয়। কিন্তু কেড তার কঠিন অ্যাটিটিউড দিয়ে তার সেই প্রপোজাল রিজেক্ট করে দেয় আর সে জানায় আমি এখানে বিজনেস করতে এসেছি, কারো গোলামি করতে নয়। আমার 60 কোটি টাকার মাল লাগবে, যদি পারো তবে কথা দাও। কেডের এই অ্যাটিটিউড দেখে ডিমি তো দূর, ডাচও টাচি খেয়ে বসে। এত বিপুল পরিমাণ মালের অর্ডারে ডিমির মাথা ঘুরে যায়, তাই সে আর কোনো কথা না বাড়িয়ে কেডের সাথে হাত মিলায় আর ডিল ফাইনাল করে দেয়। আর এদিকে কেড সেই মালগুলো কিনে এনে টয়লেটে ফ্লাশ করে নষ্ট করে দিতে থাকে। মানে জাস্ট চিন্তা করো, কোটি কোটি টাকার মাল সে নিমিশেই শেষ করে দিচ্ছে জাস্ট একজন মেয়েকে খুঁজে পেতে। এভাবে কিছুদিন যাওয়ার পরে যখন কেড জেনির কোনো খোঁজ পাচ্ছিল না, একদিন সে বাসায় বসে সেদিন ক্লাবে জেনির ফোনে তোলা তার সকল ফটোগুলো দেখতে থাকে। আর এখানেই সে আসল কাহিনী ধরতে পারে। জেনির সেলফিগুলোতে দেখা যায় একজন লোক তাকে পেছন থেকে অনেকক্ষণ ধরেই ফলো করছিল, কিন্তু সে তো এই লোককে আগে কোথাও দেখেনি। কিন্তু কেডের বুদ্ধি তো কড়া লেভেলের। সে ওই দিন বারটেন্ডারের বাসায় তাকে মেরে আসার সময় তার ফোন সাথে নিয়ে এসেছিল।
সে ওই ফোন খুঁজতে এবার এখানে তথ্য পায় যে সেই বারটেন্ডার এই লোককে মেসেজ করে জেনির সকল আপডেট দিচ্ছিল। আর সে এটাও জেনে যায় যে সেই বারটেন্ডার আর এই লোক একটি স্যালুন নামের ক্লাবে নিয়মিত যেত। ফলে কেট বেরিয়ে যায় সেই ক্লাবের খোঁজে। আর সেখানে পৌঁছে সে যেই নেমে ভেতরে যেতে শুরু করে, আর এদিকে সিসিটিভি ফুটেজ দেখেই একজন মেয়ে কেটকে চিনে ফেলে। ফলে সে কল করে বসে সাইমনের দুই ছেলেকে। এদিকে কেট বুঝতে পারে যে সে ইতিমধ্যেই কট খেতে বসেছে, তাই সেখানে সে কোনো ঝামেলা না করে দ্রুত একটি বাইক নিয়ে সরে পড়তে থাকে। তবে সাইমনের দুই ছেলে তাকে ধাওয়া করতে করতে একটি জঙ্গলের রাস্তায় ঢুকে পড়তেই হঠাৎ সেখানে কেটের অ্যাক্সিডেন্ট হয়ে বসে একটি পেট্রোলিংরত পুলিশের গাড়ির সাথে। কিন্তু এখানে সব থেকে বড় টুইস্ট হলো এই পুলিশ ছিল সেই গুন্ডাদের টাকার কুকুর। ফলে সে কেটকে মেরে আবারও তুলে দেয় সাইমনের দুই ছেলের হাতে। কিন্তু এটা যে কি পরিমাণ একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটা তো আর তারা জানে না। কেট গাড়ির মধ্যেই তার হাত ছাড়িয়ে নিয়ে শুরু করে তাদের দুই ভাইকে কঠিন ধলায়। এক পর্যায়ে একজন গান বের করলে ধস্তাধস্তি করতে যেয়ে গুলি যে লাগে ড্রাইভারের মাথায়, আর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে রাস্তার পাশে। তবে এখানে কাউকে কোনো সুযোগ না দিয়ে কেট সেই গান তুলে নেয় আর ফাটাফাট শুট করে দুই ভাইয়ের চ্যাপ্টার একসাথে খতম করে দেয়। এরপর সেই গাড়ি আস্তে আস্তে ঠেলে পাশের নদীর মধ্যে ডুবিয়ে দেয়। পরের সিনে দেখা যায় সাইমন তার দুই ছেলের ডেড বডি খুঁজে এনেছে, আর একসাথে দুই ছেলেকে এমন অনাকাঙ্ক্ষিত ভাবে পটল তোলা দেখে কষ্টে আর রাগে ফুঁসতে থাকে। সে তার দুই ছেলের হাতে চুমু দিয়ে শেষ বিদায় জানিয়ে দেয়, আর সেই সাথে সবাইকে বলতে থাকে 24 ঘন্টার মধ্যে আমার ছেলের খুনিকে আমার সামনে চাই, নয়তো আমি সবাইকে মেরে মেরে আমার মনের রাগ মিটাবো। অন্যদিকে আমরা দিমি ও তার দলের সেই কিডন্যাপার ভাইপারকে একসাথে দেখতে পাই। এখানে দিমি ভাইপারের একটি আঙুল কাঁচির মধ্যে রেখে বলে, সামান্য একটা মেয়েকে সামলাতে পারিস না, ধান্দা তাহলে কিভাবে চলবে। তবে সে ভাইপারকে এবারের মতো ক্ষমা করে দেয় আর জেনিকে মেরে কোথাও ফেলে দিতে বলে, কারণ এই মেয়ে হয়তো তাদের জন্য বিপদের কারণ হতে পারে। কিন্তু বোকা দিমি তো বুঝতেই পারেনি যে তার সব থেকে বড় বিপদ ইতিমধ্যেই তার জীবনে ঢুকে পড়েছে। এদিকে সাইমন তার আরো পার্টনার নিয়ে জরুরি একটি মিটিং বসায়। সেখানে সে তার ছেলে হারানোর বেদনার কথা জানিয়ে বলে, যেভাবেই হোক সেই খুনিকে আমার চাই। সেখানের এক সিন্ডিকেট মেম্বার জানায় সে ওই লোককে মানে কেটকে একদিন দেখেছে ডিমির সাথে, তাই তাদের আগে ডিমিকে জিজ্ঞাসা করতে হবে যে সেই লোকের ঠিকানা কোথায়। তাই কেটকে মারার জন্য তারা রাশিয়া থেকে দুজন সুপার অ্যাসাসিন হায়ার করে আনে। সেই দুই সুপার অ্যাসাসিন ডিমির আস্তানায় যায় আর কোনো কথা ছাড়াই ডিমির নাকে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেয়। এরপর সাইমন এসে ডিমিকে বলতে থাকে, সামান্য একটা মেয়েকে কন্ট্রোল করতে পারিস না সেটা মানলাম, কিন্তু এবার তুই কাকে কিডন্যাপ করেছিস? এই মেয়ের জন্য তোর বাপ খুন হয়েছে, আমার দুই ছেলে মারা গেছে। এসব শুনে দিমি তো কিছুই বুঝতে পারে না। সাইমন জানায়, তুই যার কাছে নিয়মিত মাল সাপ্লাই দিয়ে সেই হলো আসল খিলাড়ি। এই কথা শুনে দিমি বুঝতে পারে যে কেডি হলো তার বাবার আসল হত্যাকারী। কিন্তু সে কেডের সেই ড্রাইভিং লাইসেন্সের ছবি দেখিয়ে বলে যে দেখেন, তার নাম ছিল উইলিয়াম। আমি কিভাবে চিনবো যে শত্রু আমার হাতের নাগালেই ছিল। তবে দিমি কেডের আসল পরিচয় খুঁজে বের করতে না পারলেও রাশিয়ার সেই দুই অ্যাসাসিন কিন্তু ঠিকই কেডের অতীত খুঁজে বের করে। এখানে তারা জানতে পারে যে কেট ছিল আমেরিকান স্পেশাল ফোর্সের সদস্য। শুধু তাই না, সে ছিল খুবই ভয়ানক আর্মি। তাই তারাও এবার কেটের মতোই চিন্তা ভাবনা শুরু করে যে কিভাবে কেটকে কাবু করা যায়। আর তোমরা তো ভালো করে জানো যে খারাপ মানুষের ক্ষমতা শুধু দুর্বলের ওপরেই দেখাতে পারে। তাই তারা দুজনে চলে যায় কেটের শ্বশুরের কাছে, যেখানে তার মেয়ে রয়েছে। তবে ভাগ্য ভালো থাকায় কেট সেদিন তার মেয়ে মেরিকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়েছিল। কেট যখন বাসায় ফিরে সে দেখতে পায় তারা কেডের মেয়েকে না পেয়ে পুরো বাসায় আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেছে। এখানে কেডের শ্বশুর কেটকে সবকিছুই জানায়, আর এইসব শুনে কেডও বুঝতে পারে যে এই কাজ কে করতে পারে। তবে ফাইনাল খেলার আগে সে তার মেয়েকে অন্য জায়গায় সরিয়ে রাখতে চায়। তাই সে তার মেয়েকে নিয়ে চলে আসে তার সেই পুরান বন্ধু গানির বাসায়। সে তার বন্ধু গানিকে জানায়, মেরিকে তুই দেখে রাখিস যদি আমি ফিরে না আসি। গানি জানায়, দুনিয়াতে এমন কোনো গ্যাং নাই যে আমাদের
তাদের উপরে মাস্তানি করবে। তবে যাওয়ার আগে গানি কেটকে তার কাস্টমাইজ কিছু ওয়েপেন দিয়ে দেয় আর সেগুলো চেক করার সময় জানায়, দুদিন পরে আমার বিয়ের অ্যানিভার্সারি, সময় মতো চলে আসিস, একসাথে পার্টি হবে। মানে গানি ভালো করে জানে যে কেট তাদের অবস্থা কি খারাপ করতে পারে। কেট 2 ব্যাগে মেশিন লোড করে নেয় আর যাওয়ার আগে তার মেয়েকে কথা দেয় যে দুদিন পরেই সে ফিরে আসবে, আর সে ফিরে না আসা পর্যন্ত এই আঙ্কেল তার দেখাশোনা করবে। সেই রাতে দেখা যায় ভাইপার জেনিকে জঙ্গলে নিয়ে যাচ্ছে মেরে ফেলার জন্য। তবে গাড়ির মধ্যে জেনি ধস্তাধস্তি শুরু করে দেয় আর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে জেনি গাড়ি থেকে নেমে পালাতে সক্ষম হয়। তবে কিছু দূর যেতেই সে পড়ে যায় একটি পুলিশের গাড়ির সামনে। কিন্তু এই পুলিশকে তো তোমরা চিনতেই পেরেছো, হ্যাঁ এটা সেই পুলিশ যে এই গ্যাংয়ের হয়ে কাজ করে। ফলাফল সে জেনিকে হেল্প করার নামে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে আবারও ভাইপারের সামনে আর তাদের হাতেই তুলে দেয়। এদিকে কেড আস্তে আস্তে ঢোকা শুরু করে দিমির আস্তানার মধ্যে। একে একে সকল গার্ডদের সে চাকু দিয়ে কুপিয়ে মেরে ফেলা শুরু করে আর এগোতে থাকে। এদিকে ভাইপার যখন জেনিকে মেরেই ফেলবে হঠাৎ তাকে কল করে বসে তার সেই পুরান ক্লায়েন্ট, যার জন্য সে জেনিকে কিডন্যাপ করেছিল। সেই ক্লায়েন্ট জেনিকে ফেরত চায় কারণ জেনিকে সে নিজের হাতে কেটে কেটে টুকরো করতে চায়। ফলে ভাইপার জেনিকে আর মারতে পারে না। এদিকে কেড একে একে সবাইকে মেরে ফাইনালি দিমির সামনে যেতেই সে আগে একজন মেয়েকে হোস্টেস করে নিজেকে বাঁচায়। তারপর দিমি বলে ওঠে, শালা আজকে তোকে কে বাঁচাবে? কিন্তু কেড সরাসরি দিমির হাতে শুট করে তার হাত ফুটো করে দেয়। এরপর সে জেনির ছবি দেখে জিজ্ঞেস করে, বল এই মেয়ে এখন কোথায় রয়েছে? এই মেয়ের যদি কিছু হয় তবে তুই কেন তোর 14 গোষ্ঠী আর এই দুনিয়ার সূর্যের আলো দেখতে পাবে না। দিমি জানের ভয়ে জানিয়ে দেয় যে এই মেয়েকে তার লোকজন মেরে ফেলার জন্য একটি জঙ্গলে নিয়ে গেছে। ফলে কেড দিমিকে নিয়ে ঠিক ওই জায়গায় আসে যেখানে একটু আগেই ভাইপার জেনিকে মারার জন্য এনেছিল। তবে এতক্ষণে তারা সেখান থেকে চলে গেছে। এখানে জেনিকে না পেয়ে কেডের মাথায় রক্ত উঠতে থাকে। ফলে রাগের মাথায় সে ডিমির বুকে শার্ট ফায়ার করে বসে আর এখানেই এই গ্যাংস্টারের চ্যাপ্টার খতম করে দেয়। কিন্তু পরেই কেড বুঝতে পারে যে তাহলে সে এখন কিভাবে জেনিকে খুঁজে পাবে। জেনিকে পাওয়ার রাস্তা একটাই, সেটা হলো বাইকার গ্যাং, কারণ সেও এই গ্যাংয়েরই একজন সদস্য। তাই সে চলে আসে ডাসের আস্তানায়। কিন্তু এদিকে ইতিমধ্যেই ডাস জেনে যায় যে কেড তাদের বস ডিমির কিচ্ছা খালাস করে দিয়েছে। তাই ডাস তার পোলাপাইন নিয়ে আগে রেডি হয়ে বসে থাকে। কেড তার স্নাইপারের নাইট ভিশন দিয়ে আগে সেখানের পরিবেশ দেখে নেয় যে কোথায় কয়টা গার্ড রয়েছে। এরপর সে একে একে ধরতে থাকে আর একজন একজন করে সবাইকে শুয়ে দিয়ে দিয়ে ভেতরে যেতে থাকে। অন্যদিকে আমরা জেনিকে দেখতে পাই যাকে ভাইপার ধরে এনেছে সেই ক্লায়েন্টের কাছে। জেনিকে হাত পা বেঁধে সেই ক্লায়েন্ট জেনির দিকে চাকু নিয়ে আগানো শুরু করে, কারণ সে জেনির উপরে সেদিনের প্রতিশোধ নিতে চায়। আর এদিকে কেড হাতের গ্রেনেডের পিন খুলে ছুড়ে মারে মানুষ ভর্তি ক্লাবের মধ্যে। সেখানে কেডের সাথে চলতে থাকে দুই পক্ষের কঠিন লড়াই। কিন্তু কেড কাউকে শুট করে কাউকে বা চাকু দিয়ে কেটে মেরে ফেলা শুরু করে। কিন্তু এভাবে কিছুক্ষণের মধ্যেই সেখানে বাইকার্স গ্যাংয়ের লিডার ডাচ কেডের সামনে চলে আসে আর তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এই ডাচও ছিল একজন আমেরিকান স্পেশাল ফোর্সের আর্মি। কিন্তু কেড তার বাহুর মধ্যে ঘাড়ের মধ্যে চাকু ঢুকিয়ে তাকে কাবু করতে থাকে। এখানে আমরা বুঝতে পারি যে এই ডাচও ছিল কড়া লেভেলের একজন ফাইটার। কিন্তু এই টাকলা মানুষটা যে কি ভয়ানক জিনিস তা তো তোমরা সবাই জানো। কেড ঘুরে উঠে তার চাকু বসিয়ে দেয় ডাচের গলার মধ্যে আর তাকে শেষ কথা হিসেবে জানায়, আমি তোকে মারতে চাইনি কিন্তু আমার কোনো উপায় নাই। ডাচকে খতম করে কেড তাকে মিলিটারি নিয়মে তার মাথার টুপি খুলে সম্মান জানায়, কারণ এই ডাচও ছিল একজন প্রাক্তন আর্মি। এরপর সে তার স্নাইপার লোড করে উপরের দিকে যাওয়া শুরু করে যেখানে জেনিকে রাখা হয়েছে। দরজা খুলেই এক শটে একজনকে উড়িয়ে দেয়। ভাই রে ভাই, এই শটটা ছিল দেখার মতো। কেডকে দেখে ভাইপার তার উপরে ফায়ার করতে থাকে। তার বুলেট শেষ হয়ে গেলে সে যখনই লোড করতে যাবে তার আগেই কেড তার সামনে চলে আসে আর শুরু করে তাকে কঠিন ধোলাই। এদিকে সুযোগ পেয়ে জেনি তার দুই পা দিয়ে ওই মেয়ের গলা চেপে ধরে।
যে এতদিন তার উপরে টর্চার করেছিল এবং বাসি রুটি খেতে দিত, আর অবশেষে তাকে শ্বাসরোধ করে হত্যা করতে সে সক্ষম হয়। আর এদিকে কেট ভাইপারের মাথা দেয়ালের উপরে রেখে এক বাড়ি মেরে তার মাথা ভর্তা বানিয়ে তারও চ্যাপ্টার খতম করে দেয়। ঠিক ওই সময়ে সেখানে চলে আসে রাশিয়া থেকে হায়ার করে আনা 2 অ্যাসাসিন। কিন্তু ওই সময়ে আবার সেখানে ওই পুলিশ চলে আসা দেখে এই অ্যাসাসিন দুজন ভাবতে থাকে হয়তো এই পুলিশ এসেছে তাদের দুজনকেই অ্যারেস্ট করতে। ফলে তাদের হাতে থাকা মেশিন গান দিয়ে তারা ওই কারেফট পুলিশ অফিসারের গাড়ির দিকে ফায়ার শুরু করে, আর পুরো গাড়ি ঝাঁঝরা করে দিয়ে সেই পুলিশদেরকেও তারা মেরে ফেলে। এবার তারা কেট আর জেনিকে দেখেই শুরু করে তাদের উপরে ব্রাশ ফায়ার। কেট যখন বুঝতে পারে যে তাদের হাতে রয়েছে অটোমেটিক মেশিন গান, তাই সে সুযোগ করে একজনের সামনে একটি গ্রেনেড খুলে ফেলে দেয়, আর এক ব্লাস্টে সে অ্যাসাসিন উড়ে যায় সেই গ্রেনেডের সাথে, আর বাকি জনকে এই সুযোগেই সে উড়িয়ে দেয় তার স্নাইপার শটে। ফাইনালি সবাইকে খতম করে কেট জেনিকে ছাড়িয়ে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আসল ভিলেন সাইমন তখনও জীবিত ছিল। সে এবার কল করে বসে তার বসের কাছে, মানে বাপের ওপরেও বাপ থাকে, একটা কথা আছে না। যাই হোক, সাইমনের বস জানায়, আরে আমি তো তোকে অনেক দিন ধরেই খুঁজে বেড়াচ্ছি, তোর জন্য আমি আমার নাম খারাপ করতে পারবো না, তাই FBI বা ইন্টারপোলের কাছে আমাদের অপকর্মের লিস্ট যাওয়ার আগেই তোকে আমি শেষ করে দেব, কারণ তোদের এই পুরো গ্যাংয়ের থেকে কেট নামের এই সামান্য একজন শ্রমিক একাই 100, আর আমার দলে আমি কেটকেই নিতে যাচ্ছি। মানে সাইমনের কপালেও জুটেছিল এক ভয়ানক মৃত্যু। ফাইনালি কেট জেনিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে সে চলে আসে তার বন্ধু গার্নির ফার্ম হাউসে, আর কথা মতো গার্নির বিবাহ বার্ষিকীতে গার্নি ও তার স্ত্রীর সাথে কেট ও তার মেয়েকে নিয়ে লাঞ্চ করতে বসে। আর এই হ্যাপি মোমেন্টের মধ্যে এই মুভির সমাপ্ত হয়। তো বলো কেমন লেগেছে আজকের এই এক্সপ্লেন। এই টাকলা লোকের প্রচুর মুভির কালেকশন রয়েছে আমার কাছে, আর সেগুলো আস্তে আস্তে একটি একটি করে এক্সপ্লেন করা হবে। যদি এই লোকের মুভি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দ্রুতই আসছে আরো এক নতুন মুভির এক্সপ্লেনেশন। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।